আপিল নিষ্পত্তিতে এ পর্যন্ত মাহমুদুর রহমান মান্না সহ প্রার্থিতা ফিরে পেলেন ৩৭ জন। কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন নিয়ে ইসির সিদ্ধান্ত চেম্বার আদালতে বহাল। পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রায় ২ মাস বাংলাদেশে থাকবে ইইউর মিশন। ভোটের সময় থাকবেন ২ শতাধিক পর্যবেক্ষক। প্রত্যেক ধাপে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। Legal framework, the work of the electoral administration, the campaign environment, and the conduct of candidates and their supporters. সংস্কার চাইলে গণভোটের বিকল্প নেই বললেন পরিবেশ উপদেষ্টা। আয়নাঘরের পরিস্থিতিতে ফিরতে না চাইলে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান আদিলুর রহমানের। নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে। শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন। মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফে শিশু নিহত, আহত হন আরও একজন। ক্ষুব্ধ স্থানীয়দের সড়ক অবরোধ, ভাঙচুর। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি। এখন পর্যন্ত ৪৫ জনের শুনানি হয়েছে। তাদের মধ্যে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ ৩৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৫ জনের আবেদন বাতিল আর ৩ জনের আপিল স্থগিত হয়েছে। প্রতিদিন ৭০টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রোববার সকাল থেকে জাতীয় পার্টির ২টি আপিল গৃহীত হয়েছে। আরও ৪টির শুনানি হবে। এর আগে শুনানির প্রথম দিন ৫২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। প্রার্থিতা ফিরে পাওয়া সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য ৬৪৫ জন আপিল করেন নির্বাচন কমিশনে, যার উপর আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচন এর আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্য যে মবকটাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত। আসলে 1%-এর এই ব্যারিয়ারের কারণে কাউকে আটকে রাখা উচিত না। আমার কাগজপত্র পর্যালোচনা করে আমাকে আমার আপিলটি মঞ্জুর করেছে। আমার ক্রমিক নম্বরটা লিখতে ভুল হয়েছিল। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে বিচার করে আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করেছেন। ইসিতে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির শুনানির দ্বিতীয় দিন চলছে আজ। আমরা এ বিষয়ে আরো খবর জানতে আগারগাঁয়ে নির্বাচন ভবনে যাচ্ছি। সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন। শাফিন, আপিল নিষ্পত্তির শুনানিতে এ পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি, প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানির দ্বিতীয় দিনে আজকে এখনো পর্যন্ত সবশেষ আমরা যে তথ্য জানি যে ৫০ জনের শুনানি সম্পন্ন হচ্ছে, তবে ৪৫ জনের তথ্য সম্পর্কে আমাদেরকে অবহিত করা হয়েছে কমিশন থেকে। কমিশন যেটি জানিয়েছে যে এই ৪৫ জনের মধ্যে ৩৭ জনের প্রার্থিতা বৈধ এবং ৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আরও ৩ জনের প্রার্থিতা মুলতবি করা হয়েছে। অর্থাৎ তাদের যেই ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো সংশোধনযোগ্য, সেগুলো সংশোধন করে পরবর্তীতে তাদেরকে আগামীকাল এবং পরশু সময় বেঁধে দেওয়া হয়েছে পরবর্তী শুনানির জন্য, এবং সেখানে আসলে তাদের মনোনয়ন প্রার্থিতা পুনরায় যাচাই বাছাই হবে। তো আজকের সকালের ভাগের কার্যক্রম সকাল 10টা থেকে শুরু হয়েছিল। এরপরে আমরা দেখেছি খুব দ্রুততার সাথে সকালের প্রথম ধাপের যে ৩০ জনের ৩৫ জনের প্রার্থিতা সেটি যাচাই বাছাই করা হয়। এরপরে দ্বিতীয় ভাগের আসলে দ্বিতীয় সেশনটি এখন চলছে, অর্থাৎ মোট ৬টি সেশনে ৭০ জনের প্রার্থিতা অর্থাৎ আপিল আজকের দিনে শুনানি করা হবে এবং এই ৭০ জনের প্রার্থিতা
6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতি সেশনে 12 জন করে বসছেন এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার সেই প্রার্থিতা যাচাই বাছাই করে দেখছেন এবং তাদের সিদ্ধান্তটি সেখানে জানাচ্ছেন। তো আসলে 645 জন মোট আবেদন করেছেন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক, যাদের প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছিল। এই 645 জনের যে আবেদন সেটি 18 জানুয়ারি পর্যন্ত এভাবে যাচাই বাছাই করে। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি শাফিন। কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রাজাউল হক। আদালতে এই আবেদনের উপর শুনানি করেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজি। পরে আইনজীবীরা বলেন, এই আদেশের পর কুমিল্লা 1 আসনে মেঘনা ও দাউদকান্দি, কুমিল্লা 2 আসনে হোমনা তিতাস উপজেলা বহাল থাকবে। আর এর আগে গত 8 জানুয়ারি কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ ঘোষণা করেন। একই সাথে কুমিল্লা 2 আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা হোমনা উপজেলা যুক্ত করে 24 ঘন্টার মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। চেম্বার জজ আজকে আদেশ দিয়েছেন, ওইটাকে স্টে করা হলো এবং স্টেটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত এই জাজমেন্ট না আসবে। জাতীয় পার্টি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিকাল জলিলের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। এদিকে পিরোজপুর 2 আসনের গণ অধিকার পরিষদে মনোনীত প্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান মুন্নার মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুম, নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরতে না চাইলে গণভোটে হ্যাঁ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে নাগরিক পদক 2025 প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে সত্যিকারের সংস্কার চাইলে গণভোটের বিকল্প নেই বলেও মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর হাত থেকে জনগণের কাছে নিতে হলে সচেতনভাবে ভোট দিতে হবে। দেশের সকল ক্ষমতার মালিক সবসময় জনগণ ছিল, কিন্তু এটি চর্চা দেশে ছিল না। আর এবছর নগর উন্নয়নে ভূমিকা রাখায় 8 ক্যাটাগরিতে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে। গণভোট এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে, সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন। নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, গণভোটে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচারকে ফেরত না চাইলে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে। সরকার এখানে হ্যাঁ ভোটের জন্য এটা সরকার বলবে, জনগণকে বলবে। আপনারা দেখেছেন আমাদের পেজগুলোতে আমরা অলরেডি বলছি, ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে এই রিফর্মটাকে তারা একটা ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করেছেন এবং এইটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে। তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি আরও স্বৈরাচারকে আর রিটার্ন না চান, অবশ্যই তাহলে আপনারা হা ভোট দিবেন। জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানোই আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পাশাপাশি ভোটার উপস্থিতি সন্তোষজনক না হলেও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন তারা। পর্যবেক্ষক মিশন প্রধান বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করা জরুরি। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দিয়ে ভোটের প্রতি ধাপে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিতে জোর দেন তারা।
2008 সালের পর এই প্রথম পূর্ণ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। 27 দেশের এই জোটের সাথে যুক্ত হয়েছে কানাডা, সুইজারল্যান্ড ও নরওয়ে। এই ইউ+ টিমের 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক কাজও শুরু করেছেন এরই মধ্যে। প্রধান উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক সেরেছেন তারা। কথা বলেছেন সদ্য দেশে ফেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দের সাথেও। নতুন বছরের শুরুতেই বৈঠক করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথেও। রোববার ইউ+ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রথম সংবাদ সম্মেলন। জানানো হয় ভোট পূর্ব ও পরবর্তী সহ 200 পর্যবেক্ষক থাকছে তাদের। বাংলাদেশের নির্বাচনী পথচলায় কোনো ব্যত্যয় হচ্ছে কিনা মূলত তা দেখতে চান তারা। পুরো নির্বাচন প্রক্রিয়া দেখতে বুঝতে 2 মাসের মতো কাজ করব আমরা। ভোটের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা থাকছে কিনা সেটি দেখব আমরা। পর্যবেক্ষক দলের প্রধান জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। আগের মতো সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা কেন এখন বলেন না তারও ব্যাখ্যা দেন তিনি। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পুরনো দ্বন্দ্ব আছে। আমরা ধারণা করি রিকনসিলিয়েশনের সুযোগ আছে। নির্বাচনে আমাদের প্রত্যাশা সন্তোষজনক ভোটারের উপস্থিতি। সেটি না হলে তার আলোকে আমরা সুপারিশ করতে পারি। প্রশ্ন আসে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের চ্যালেঞ্জ, বিশেষ করে চলমান সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও। ভোট নিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানো ও তা প্রতিষ্ঠা করা এই নির্বাচনে বড় চ্যালেঞ্জ। সহিংসতা নিয়েও অনেক কথা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই পরিস্থিতি সরকার সামাল দিতে পারবে বলে ধারণা আমাদের। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতাও থাকতে হবে। প্রতিনিধি দলটি জানায়, স্বাধীন, নিরপেক্ষ ও কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। তবে গণভোট নিয়ে কাজ করার এখতিয়ার তাদের নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছে, একজন আহত হয়েছেন। ভোরের দিকে হোয়াইকং ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মধ্যরাত থেকে মিয়ানমারের ভেতর বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাচ্ছিলেন তারা। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়ায়। ভোরের দিকে গুলিবিদ্ধ হয়ে সুলতান আফনান নামের এক শিশু নিহতের খবর মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও বিজিবি। আদিল নামের আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এর আগে বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। এ বিষয়ে আরো জানবো, কক্সবাজারে যাচ্ছি, সহকর্মী এহসান আল কুতুবী অপেক্ষা করছেন। এহসান, এই ঘটনার পর আমাদেরকে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। বৃষ্টি, প্রথমে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে হুজাইফা সুলতানা আফনান, সে হচ্ছে সকাল 9:30টার দিকে তার চাচার সাথে বাসা থেকে বের হয়ে একটু দূরে হচ্ছে দোকান, সেই দোকানে গিয়েছিল মূলত মিঠাই সহ বাচ্চারা যেগুলো খায় সেগুলোর জন্য, মিঠাই আনার জন্য। এই অবস্থায় চাচার সাথে তার ওখানেই শেষ দেখা এবং সে নিয়েই বাসায় যখন ফিরছিল এই অবস্থা হঠাৎ একটি বাড়ির উঠোনে পর্যন্ত সে পৌঁছাতে পেরেছে। সেখানেই মূলত গুলিটি এসে তার ডান পাশে কানের পাশ দিয়ে মূলত গুলিটি এসে লাগে। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে এখানে যে উখিয়া MSF হাসপাতাল রয়েছে সেই MSF হাসপাতালে তাকে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আবার চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। এবং আমরা প্রথমে বিভিন্ন মাধ্যমে শুনেছি তার মৃত্যু হয়েছে, এখন আবার শুনতে পাচ্ছি সে এখনো পর্যন্ত জীবিত আছেন, নড়াচড়া করছেন, কিন্তু অবস্থা খুব গুরুতর। তো আমরা এখানে সকাল থেকেই যে বিভিন্ন মানুষের সাথে কথা বললাম, স্থানীয় যারা আছে তারা খুব আতঙ্কের মধ্যে
আছে, সকাল নয় শুধু রাত, সাথে তাদের রাত কেটেছে কিন্তু নির্ঘুমে। তারা বলছিলেন, কেউ কেউ বলছিলেন রাত 10টা থেকেই অনেকেই ঘরের মধ্যে আতঙ্কের মধ্যে বাচ্চাদের নিয়ে কোনো রকমে বেঁচে থাকার যে চেষ্টা সেটি করছিলেন। আবার সকালবেলা যখন আলো ফুটে, যখন ভোর হয়, তখন থেকে কিন্তু গোলাগুলির যে শব্দ সেটি আরও স্পষ্ট হয় এবং অনেকেই একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে এবং ঘর থেকে কেউ বের হয়নি। এবং তারা যেটি বলছিলেন, গুলির ওখান থেকে যে ছোড়া, মেন মাঠ থেকে ছোড়া গুলি সরাসরি তাদের বাড়ির উঠোনে, বাড়ির দেয়ালে, বাড়ির ছাদে এবং এখানে যে গাছগাছালি আপনি দেখতে পাচ্ছেন, সব গাছগাছালিতেই কোনো না কোনোভাবে গুলি এসে লেগেছে। এবং এই অবস্থার মধ্যে, এই পরিস্থিতির মধ্যে কিন্তু তারা আছে। তারা আজকে শুধু নতুন নয়, তারা এটা নিয়ে যথেষ্ট অভিজ্ঞ এবং তারা বলছেন এটি যাতে এটি থেকে উত্তরণের জন্য সরকারের জরুরিভাবে পদক্ষেপ নেওয়া দরকার, সেটি বলছিলেন। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ এহসান। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির হত্যার ঘটনায় শুটার সহ এ পর্যন্ত 4 জনকে আটক করেছে পুলিশ। এ মামলার উল্লেখযোগ্য অগ্রগতি আছে জানিয়ে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালিবুর রহমান বলেছেন, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে, আটক কয়েকজনকে জিজ্ঞাসাবাদও চলছে। এর আগে শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোসাব্বির হত্যার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত শুটার সহ 3 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক 2 জনের নাম জিন্নাত ও বিল্লাল। গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁ থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির। মোসাব্বির নামক যে ব্যক্তি কদিন আগে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, সেই ঘটনার প্রেক্ষিতে তেজগাঁ থানায় একটা মামলা দায়ের করা হয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন। এই ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং আমরা অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি যে ঘটনায় কোনো অগ্রগতি হয়ে থাকে সেটা আমরা যথাসময়ে আপনাদেরকে অবগত করতে সক্ষম হব। খুলনার রূপসায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 1টার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিকুলের বাড়ি দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকায়। পুলিশের দাবি বিকুল একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় বিকুল ও তার বন্ধুরা পিকনিক করার জন্য গিয়েছিল। রাত 1টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে আর গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা বিকুলকে মৃত ঘোষণা করেন। জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। ধারণা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। মানে মারার সাথে সাথে ফেসবুকে দিয়ে দিছে, সাথে সাথে লোকজন দেখতেছে আমি কাজ করতেছি, সেই আমার স্যার অফিসার ডাইকে এনে বলছে কি তুমি চলে যাও। এর মধ্যে মেয়েটা ফোন দিছে, আম্মু আর সে বেডে আসো। এই আগের মঙ্গলবার দেখা হয়েছিল, কথা ওই দিন কারাই হয়েছে, আগের মঙ্গলবার দিন কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। প্রায় 12টা 1টার দিকে আসছে, 12:30 1টা, 12:30 থেকে 1টা মধ্যে পিকনিক করতে গেছে তারা, এখন শুনছি আর কি। হচ্ছে একাধিক হত্যা মামলা সহ অস্ত্র মামলা আসামি। রাজধানীর বনশ্রীতে শিক্ষার্থীর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে। পরিবারের সন্দেহ তাদের রেস্তোরাঁর কর্মচারী মিলনই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এখনও মিলনকে আটক করতে পারেনি পুলিশ। পরিবার অভিযোগ আমলে নিয়েই তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বনশ্রীর একটি বাসা থেকে উদ্ধার হয় স্কুল শিক্ষার্থী ফাতেমার গলাকাটা মরদেহ। সেই বাড়ির সিসি ফুটেজে দেখা যায় ঘটনার দিন দুপুরে ওই বাসায় প্রবেশ করছেন তাদেরই রেস্তোরাঁর কর্মচারী মিলন। সে সময় নৃশংসতার শিকার ফাতেমা বাসায় একা ছিলেন। ফাতেমার বড় বোন বাসায় ফিরে দেখেন মেঝেতে পড়ে আছে ছোট বোনের রক্তাক্ত মরদেহ। লুট করা হয়েছে নগদ 5 লক্ষ টাকা আর 5 ভরি স্বর্ণালংকার। ওরে প্রথমত খুন করে তারপর ওই যে ওয়ার্ড্রপ লকার খুলে ভেঙে নিছে, কারণ ওইখানে ওয়ার্ড্রপ ওর মানে ব্লাড ছিল। হাত দিয়ে যে খুন করে যে লুট করছে এটা আর কি ছাপ ছিল। পরিবারের অভিযোগ সন্দেহভাজন মিলন প্রায়ই গভীর রাতে বাসায় খাবার নিতে আসতো। নিহত ফাতেমা নিষেধ করার কারণেই সৃষ্টি হতে পারে ক্ষোভ। বিচার চাই যাতে আমার মেয়ের আসামিটা ধরে আর সুস্থ বিচারটা আমি দেখতাম। আমরা যারা জড়িত আছে
এরও আমরা সুস্থ মতন আমরা বিচার চাই স্যার। এমন ভয়াবহ হত্যার ঘটনায় প্রতিবেশীরাও আতঙ্কে। তো রিস্ক মনে করি যে আমি এখন অফিস যাব, বাসায় রাখি আসছে আমার ওয়াইফরে, রিস্ক মনে হচ্ছে যে আমি কি অবস্থা হবে, দেশের ভবিষ্যৎ কী হবে সামনে। অবশ্যই ভয় লাগে সবারই। এখন তো আমরা তো সচেতন হম যে মেয়েদের বাসায় একা রাখতে আসা যাবে না। হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনও কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানায় পুলিশ। তারা বেশ কিছু বিষয় আমাদেরকে বলেছেন, আমরা সেগুলো বিবেচনা রেখেই তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মিলন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালের নির্বাচনের হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, তখন তা খতিয়ে দেখলে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারতেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে কেউ নির্বাচিত হোক দুদক তা চায় না বলেও জানান চেয়ারম্যান। আর তিনি বলেন, হলফনামায় অপ্রদর্শিত অর্থ বা সম্পদের বিষয়ে দুদকের তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ না থাকলেও নিজ নিজ এখতিয়ার থেকে সম্পদের তথ্য গোপনের বিষয়গুলো খতিয়ে দেখবে দুদক। কোনো হলফনামার কোনো ব্যক্তির সম্পদ নিয়ে আপনারা যদি সন্দিহান হন, অনুগ্রহ করে আপনারা যে সবার আগে আমাদের হাতে দিন এবং আপনারা নিজেরাও তো অনুসন্ধান করে নিয়ে আমাদের অনুসন্ধানকে সহায়তা করুন। বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 115তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিচারপতির পরিবার, স্বজন ও সাধারণ মানুষ। সকালে বনানী কবরস্থানে বিচারপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদ। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন তারা। মরহুম বাবার জন্য দোয়া চেয়ে বিচারপতির সন্তান ও সাবেক সচিব সৈয়দ মাহবুব মোর্শেদ বলেন, বিচারপতি মাহবুব মোর্শেদ সারা জীবন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। তিনি শুধু আদালতের বিচারকই নন, ছিলেন আইনের শাসনের প্রবক্তা, মানবাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার নির্ভীক কণ্ঠ। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। 1964 সালে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ মাহবুব মোর্শেদ। তার রায় পর্যবেক্ষণ, বিচারিক দর্শন আন্তর্জাতিক অঙ্গনেও বেশ প্রশংসিত ছিল। বিচারপতি মোর্শেদ 1979 সালের 3 এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন। দেশবাসীর কাছে অনুরোধ করব, তারা যেন আমার পিতৃদেব বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের জন্য ওরা যেন প্রার্থনা করেন। উনিও সারা জীবন উৎসর্গ করেছিলেন গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠা করার জন্যে, এদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্যে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে।